১৩ শতকে এমন একটা যুদ্ধ হয়েছিল যা আক্ষরিক অর্থে গোটা পৃথিবীর ইতিহাসকে বদলে দেয়। এটা ছিল সেই যুদ্ধ যা এক অপরাজেয় সাম্রাজ্যের জয়রথ থামিয়ে দিয়েছিল আর এক সভ্যতাকে বিলুপ্তির হাত থেকে বাঁচিয়েছিল। চলুন আইন জালুতের সেই অবিশ্বাস্য কাহিনীটা আজ জেনে নেওয়া যাক। দেখুন, এই একটা বাক্যই কিন্তু যুদ্ধের ভয়াবহতাটা পরিষ্কার করে দিচ্ছে। মানে কোনো মাঝামাঝি পথ ছিল না। একদিকে ছিল অপ্রতিরোধ্য মঙ্গল বাহিনী আর অন্যদিকে ছিল ইসলামী বিশ্ব, যার অস্তিত্বই ছিল সংকটের মুখে। সেদিন এই দুটোর মধ্যে যে কোনো একটার পতন ছিল একদম নিশ্চিত। তো এই গল্পের একদিকে কারা ছিল? মঙ্গলরা, এমন এক শক্তি যাদের নিয়ে বলতে গেলে একটাই শব্দ মাথায় আসে, অপ্রতিরোধ্য। কিন্তু তারা ঠিক কতটা ভয়ঙ্কর ছিল তার একটা ধারণা নেওয়া যাক। মাত্র ৪০টা বছর, ভাবা যায়? এইটুকু সময়ে চেঙ্গিস খান আর তার বংশধররা এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত এক ত্রাসের রাজত্ব কায়েম করে ফেলেছিল। খোয়ারাজম, ইরান, এমনকি পোল্যান্ড আর হাঙ্গেরির মতো শক্তিশালী রাজ্য তাদের এই বিধ্বংসী যাত্রার সামনে দাঁড়াতে পারেনি। তবে সব ধ্বংসযজ্ঞকে ছাপিয়ে যায় ১২৫৮ সালের ঘটনাটা, বাগদাদের পতন। হালাকু খানের সেনাবাহিনী বাগদাদে যে তাণ্ডব চালিয়েছিল তা ছিল অকল্পনীয়। এটা শুধু একটা শহরের পতন ছিল না, এটা ছিল ইসলামী স্বর্ণযুগের উপর এক চরম আঘাত, যার প্রভাব ছিল সুদূরপ্রসারী। বলা হয় টাইগ্রিস নদীর পানি নাকি প্রথমে জ্ঞানীগুণীদের বইয়ের কালিতে কালো হয়ে গিয়েছিল। আর তারপর সেই পানি পণ্ডিতদের রক্তে লাল হয়ে যায়। এটা আসলে শুধু একটা শহরের পতন ছিল না, এটা ছিল জ্ঞান আর সভ্যতার এক বিশাল বাতিঘরের নিভে যাওয়া। কিন্তু এই ধ্বংসের ঝড়ের সামনেও কেউ একজন রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছিল। মঙ্গলদের জয়রথের সামনে শেষ প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল মিশরের মামলুক সালতানাত। আচ্ছা, এই মামলুকরা আসলে কারা ছিল? এদের গল্পটা কিন্তু সিনেমার চেয়েও রোমাঞ্চকর। জন্ম হয়েছিল কৃতদাস হিসেবে, কিন্তু বছরের পর বছর কঠোর সামরিক প্রশিক্ষণের পর তারা এমন এক কিংবদন্তি যোদ্ধা শ্রেণীতে পরিণত হয় যারা শেষ পর্যন্ত মিশরের শাসন ক্ষমতাও দখল করে নেয়। আর মঙ্গলদের বার্তা? সেটা কোনো রাগঢাক ছিল না, একদম সোজা সাপটা কথা। মামলুক সুলতান কুতুজের কাছে পাঠানো সেই চরমপত্রে বলা হয়েছিল, হয় নিঃশর্ত আত্মসমর্পণ করো, নয়তো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাও। এই ভয়ঙ্কর হুমকির মুখে সুলতান কুতুজের জবাবটা ছিল ইতিহাসের পাতায় লিখে রাখার মতো। তিনি শুধু আত্মসমর্পণ করতেই অস্বীকার করেননি, বরং ঘোষণা দিয়েছিলেন যে তিনি একাই তাতার বা মঙ্গলদের বিরুদ্ধে লড়তে প্রস্তুত। তার এই ঘোষণাই প্রতিরোধের আগুনটা জ্বালিয়ে দিয়েছিল। আর তিনি শুধু মুখেই বলেননি, যা করলেন তাতে ফেরার আর কোনো রাস্তাই খোলা রইল না। মঙ্গল দূতদের হত্যা করে তাদের ছিন্ন মস্তক কায়রোর ফটকায় ঝুলিয়ে দিলেন। এর মানে একটাই, আলোচনার সব পথ বন্ধ, যুদ্ধ অনিবার্য। তো যখন মনে হচ্ছে যে মামলুকদের হার প্রায় নিশ্চিত, ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা, যা তাদের জন্য আশার এক ক্ষীণ আলো নিয়ে আসলো। একেবারে যাকে বলে ভাগ্যের খেলা। হঠাৎ খবর আসলো যে মহান খান মংকে মারা গেছেন। উত্তরাধিকার সংকটের কারণে হালাকু খানকে তার বিশাল বাহিনীর বেশিরভাগ অংশ নিয়েই মঙ্গোলিয়া ফিরতে হল। আর এটাই ছিল মামলুকদের জন্য সেই বহু প্রতীক্ষিত সুযোগ। এবার একটু পরিস্থিতিটা দেখুন, কোথায় হালাকুর সেই লক্ষাধিক সেনার বিশাল বাহিনী, আর কোথায় সেনাপতি কিতবুকার অধীনে সিরিয়ায় থাকা মাত্র ১,০২০ সেনা। হঠাৎ করেই লড়াইটা কিছুটা হলেও সমানে সমানে চলে আসলো। আর এই সুযোগটাকেই কাজে লাগাতে মামলুকরা একটা অবিশ্বাস্য প্ল্যান করে বসল। তারা ঠিক করল মঙ্গলদের বিখ্যাত অস্ত্র, ওই যে নকল পশ্চাদপসরণ বা ফেইন্ড রিট্রিট, সেটাই তাদের বিরুদ্ধেই ব্যবহার করবে। এটা ছিল একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু অসাধারণ চতুর একটা পরিকল্পনা। তো চলুন এবার সরাসরি চলে যাই সেই ঐতিহাসিক দিনে, ৩ সেপ্টেম্বর ১২৬০। আইন জালুতের প্রান্তর, যার মানে গলিয়াতের ঝর্ণা। এখানেই ইতিহাস লেখা হতে চলেছিল। যুদ্ধ শুরু হলো আর মামলুকদের পাতা ফাঁদটা একদম ঘড়ির কাঁটার মতো কাজ করতে শুরু করল। মঙ্গল সেনাপতি কিতবুকা মামলুকদের পিছু হটাকে
সত্যিকারের পলায়ন ভেবে তার পুরো বাহিনীকে নিয়ে তাদের তাড়া করার সেই মারাত্মক ভুলটা করে বসলেন। আর ঠিক তখনই ফাঁদ তার সক্রিয় হল। শিকারী নিজেই শিকার হয়ে গেল। মঙ্গলরা যখন বুঝতে পারল যে তারা একটা ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছে, তখন অনেক দেরি হয়ে গেছে। চারপাশের পাহাড় থেকে হাজার হাজার মামলুক অশ্বারোহী ঝড়ের বেগে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু যুদ্ধটা এত সহজ ছিল না। একটা সময়ে মঙ্গলদের প্রচণ্ড চাপে মামলুকদের বাম দিকের সেনা লাইন প্রায় ভেঙেই পড়ছিল। আর ঠিক সেই মুহূর্তে সুলতান কুতুজ যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। তিনি নিজের শিরস্ত্রাণ খুলে ফেলে ইয়া ইসলামা বলে চিৎকার করে নিজেই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। তার এই বীরত্বের সৈন্যদের মনোবল ফিরে আসে আর যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে যায়। এমনকি চরম পরাজয়ের মুখেও বন্দী মঙ্গল সেনাপতি কিতবুকার শেষ কথাগুলোতে ছিল তার অদম্য সাহস আর খানের প্রতি অবিচল আনুগত্য। আর এইভাবেই যুদ্ধের সমাপ্তি ঘটল। মামলুকদের এক অসাধারণ বিজয়। এই প্রথমবার মঙ্গলদের একটা গোটা ফিল্ড আর্মিকে এমনভাবে হারানো হলো যে তারা প্রতিশোধ নিতেও আর ফিরে আসতে পারেনি। মঙ্গলদের অপরাজেয়তার মিথটা সেদিন আইন জালুতের মাটিতে ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু এই জয়ের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই থেমে থাকেনি। আইন জালুতের ফলাফল গোটা পৃথিবীর ইতিহাসকেই বদলে দিয়েছিল। কিভাবে? চলুন দেখি। প্রথমত, মঙ্গলরা যে অপরাজেয়, এই মিথটা চিরদিনের জন্য ভেঙে গেল। তাদের পশ্চিমমুখী অভিযান ফোরাত নদীর কাছে এসে চিরতরে থেমে গেল। অন্যদিকে মামলুকরা পরের ২৫০ বছরের জন্য মধ্যপ্রাচ্যের প্রধান শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল। আর সবচেয়ে বড় কথা, মক্কা, মদিনা এবং জেরুজালেমের মতো পবিত্র শহরগুলো এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের হাত থেকে বেঁচে গিয়েছিল। ব্যাপারটা কতটা বড় ছিল সেটা এই তুলনাটা দেখলেই বোঝা যায়। ১২৬০ সালের আগে মঙ্গল সাম্রাজ্য ছিল একটা অপ্রতিরোধ্য ঝড়ের মতো, যা সবকিছুকে গুড়িয়ে দিয়ে এগিয়ে যাচ্ছিল। কিন্তু আইন জালুতের পর সে ঝড়ের গতি থেমে যায়। সাম্রাজ্য আর কখনোই আগের মতো ঐক্যবদ্ধভাবে বিস্তার লাভ করতে পারেনি। একবার শুধু ভাবুন, যদি সেদিন মামলুকরা হেরে যেত তাহলে কি হতো? মঙ্গলদের সেই জয়রথ হয়তো উত্তর আফ্রিকা পেরিয়ে দক্ষিণ দিক থেকে ইউরোপে ঢুকে পড়ত। তাহলে আজকের বিশ্বটা কেমন হতো? আইন জালুতের ওই একটি দিনের ঘটনা পৃথিবীকে এক সম্পূর্ণ ভিন্ন ভবিষ্যতের হাত থেকে বাঁচিয়েছিল, যে ভবিষ্যতের প্রবেশদ্বার সেদিন মামলুকরা রক্ষা করেছিল।